বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। গ্রামের প্রধানের বাড়ির টিনের চালে বৃষ্টির ফোঁটা ধীর বেগে আঘাত করে একটানা ঝমঝম শব্দ হয়ে চলেছে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আর মাস দুয়েক পর দুর্গাপুজো। আষাঢ়ের শেষের দিকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা শ্রাবণের দিকে কমে গিয়েছিল, কিন্তু আজ দুদিন হলো সেটা যেন আরো প্রবল হয়ে নেমেছে। ঘরের মধ্যে বসে আছে গ্রাম প্রধান নিশিকান্ত ভট্টাচার্য, গ্রামের একজন বৃদ্ধ লোক হারাধন, আর শহর থেকে আসা ডাক্তারবাবু। সে দুদিনের কাজের জন্য এই গ্রামে এসেছে। সাথে তার এক বন্ধুও এসেছে, কিন্তু অসুস্থ থাকার কারণে সেই আসরে উপস্থিত হতে পারেনি। ঘরের ভেতরে দেয়াশলাই খুঁজতে গিয়েছিল হারাধন বাবু। বাইরে এত বৃষ্টির মধ্যে আজ যে পুরোহিত আসবে না সে বিষয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, কিন্তু ঘরের দরজা খুলে পুরোহিত মশাই হাতের ছাতাটা একপাশে রেখে বললেন, আবার দেখা গেছে। ঘরের ভেতরে গুঞ্জন হঠাৎ করেই যেন থেমে গেল, যেন এই একটা কথায় পাথর হয়ে গিয়েছে সবাই। হারাধনবাবু আবারও ঘরের ভেতরে চলে গেলেন দেয়াশলাই খুঁজতে, কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারলেন না সামান্য এই একটা কথায় সবাই চুপ কেন হয়ে গেল। পুরোহিত মশাই বসতে বসতে উত্তেজিত এবং চিন্তিত গলায় বললেন, বুঝলে নিশিকান্ত, আমি নিজের কানে শুনে এলাম। তুমি দেখে নিও, ঠিক কাল নয় দুদিন পর আবার একটা শরীর পড়বে। কারোর মুখে কোনো কথা নেই। হারাধনবাবু দেয়াশলাই নিয়ে এসে হারিকেন ধরাতেই হারিকেনের আলোতে দেখা গেল নিশিকান্ত বাবুর মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছে, কিন্তু ডাক্তারবাবু কিছুই বুঝতে পারলেন না। কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই, কাকে দেখা গিয়েছে? আর শরীর, লাশ এসব কি? সে অনেক বড় ইতিহাস আছে। তুমি তো এখানে নতুন, তাই গ্রামের কথা কিছুই জানো না। এভাবে বললে তোমরা বুঝতে পারবে না। ঠাকুর মশাই, খুলে বলুন না, না বললে বুঝবো কি করে? পুরোহিত মশাই একবার গ্রাম প্রধানের দিকে তাকালেন। হারিকেনের আলোটা তার মুখের গভীর চিন্তার ভাঁজগুলোর উপর পড়ে একটা আলো আধারী রহস্য তৈরি করেছে। তার চোখ দুটো বন্ধ দরজার দিকে নিক্ষিপ্ত। আপনি তো এই কদিন হলো গ্রামে এসেছেন, আশা করি ওই বাজ পড়া গাছটা দেখেছেন। ওই যে বই কালী মন্দিরের পাশে যে গাছটার কথা নিশিকান্তবাবু বললেন, এখানের লোকেরা সেটাকে বলে বুড়ো বট গাছ। ডাক্তারবাবু বললেন, শুনেছি তো গাছটার বয়স কতদিন সেটা কেউ বলতে পারে না। আর গাছটার উপর নাকি একবার বজ্রপাত হয়েছিল, কিন্তু গাছটা আবার বেঁচে গেছে। আসল কথাটা সবাই জানে না, বুঝলেন। ওই গাছের উপর যে ঠিক কটা বজ্রপাত হয়েছে তার কিছুটা হিসেব বলতে পারেন আমাদের হারান্দা। জন্মের পর থেকে তো চারবার দেখলাম, কিন্তু এটা যে সেই গাছ নয়। একবার করে বাজ পড়ে গাছটা শুকিয়ে যায়, কিন্তু আবার ঠিক হয়েও যায়। যখনই আমাদের গ্রাম থেকে কোনো বিপদ উঠে যায় তখনই গাছটার মাথায় একটা করে বাজ পড়ে। এটা আমাদের গ্রামের বিপদ মুক্ত হওয়ার একটি লক্ষণ। এইসবের পেছনে অবশ্য কারণও একটা রয়েছে। তবে আর বলছে কি, আসার সময় দেখে এলাম যে ওই রামগোয়ালার বউটার দুয়ারে দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে চলেছে হাপুস নয়নে। এখনো কিছু বোঝা যাচ্ছে না, তবে তবে আবার মনে হয় সেই নিয়ে গেছে ছেলেটাকে। নিজের চোখে দেখেছো তুমি? গোয়ালার বউকে দেখে তো মনে হলো আধারের দিকে তাকিয়ে কাঁদছে। আমায় দেখে বলল ছেলেটা নাকি এতক্ষণ বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল, তাকে হঠাৎ করে আর দেখতে পাচ্ছে না। বলছি, কিসের কথা বলছেন গো আপনারা? কাকে দেখা গেছে? এই গ্রামের মাথায় একটা অভিশাপ রয়েছে, বুঝলেন ডাক্তারবাবু। অভিশাপ? কিসের অভিশাপ? কিসের অভিশাপ তা তো জানি না। প্রায় প্রতি 22 বছর পর পর গ্রামের এই শ্রাবণ মাসে এক অদ্ভুত অশরীরীর উপস্থিতি লক্ষ্য করা যায়, আর তাকে দেখা গেলেই গ্রাম থেকে একজন একজন করে নিখোঁজ হতে থাকে।
বলেন কি, এমন আবার হয় নাকি? এ যুগে দাঁড়িয়েও এসব আবার সম্ভব নাকি? সবই সম্ভব, এই গ্রামে সবাই এই কথা জানে ডাক্তারবাবু। ব্যাপারটা ঠিক বিশ্বাস না হলেও শুনতে বেশ কৌতূহল হচ্ছে। আপনারা ব্যাপারটা একটু খুলে বলুন না। আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন আমার বয়স কম। গ্রামের সবার মুখে শুনতাম এই কথা, কিন্তু কখনো বিশ্বাস করতাম না। তখনও শ্রাবণ মাস, তার মধ্যে শোনা গেল গ্রামের একজন লোক নিখোঁজ হয়েছে। এর 2 দিন পর জঙ্গলের পাশ থেকে সেই লোকটির মরদেহ পাওয়া গেছে। তাই প্রতি শ্রাবণ মাসে গ্রামের মানুষ কতটা ভয়ে নিজেদের ঘরে সিটিয়ে থাকতো সে তো বুঝতেই পারছেন। আমার এক বন্ধু ছিল, তার নাম মোহন। মোহন পাঠশালা থেকে শুরু করে যেখানে যেখানে আমি যেতাম সব জায়গায় আমার সাথে সাথেই থাকতো। সে এই গ্রাম ছেড়ে কোথায় চলে গিয়েছে? শুধু গ্রাম ছেড়ে নয়, গোটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। টানা 2 দিন বৃষ্টির জন্য আমরা কেউই বাড়ি থেকে বেরোতে পারিনি। 3 দিনের দিন ঝড় বিকেলের দিকে একটু কমে আসায় আমি রামের বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। দুজনে মিলে সেই ইলশে করে বৃষ্টির মধ্যে গ্রামের পথ ধরে কিছুক্ষণ হাঁটলাম। গ্রামের কোনো এক বাড়ি থেকে কেউ শঙ্খ বাজাচ্ছে। আমরা যাচ্ছিলাম ঝিলের দিকে। সেখানে হালকা বৃষ্টির দানা পড়লে দেখতে বেশ সুন্দর লাগে। তাই আমরা দুজন সেখানে যাব বলে ঠিক করলাম। বৃষ্টি হালকা হালকা হলেও ঝড়ের বেগ যেন একটু একটু বেড়েই চলেছে। আমি আর মোহন হাঁটছি, হঠাৎ মোহন ডান দিকের জঙ্গলি এলাকাটার দিকে তাকিয়ে থেমে গেল। ও আমি বললাম, কি হলো মোহন, দাঁড়িয়ে গেলি কেন? আরে ভাই, এই জঙ্গলের ভেতরে কিছু একটা দাঁড়িয়ে আছে। শিয়াল টিয়াল হবে হয়তো, চল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমি কথা বলতে বলতে এগিয়ে চলেছি, আর আমার পেছনে রয়েছে মোহন। একটু আগে পর্যন্ত সে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছে, কিন্তু জঙ্গলে কিছু একটা দেখার পর সে যেন চুপ করেই রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো, কথা বলছিস না কেন? ওই জঙ্গলের মধ্যে থেকে কে যেন আমাদের দেখছিল, আমি তাকে কিছুটা দেখতে পেয়েছি। মোহনের এই কথা শুনে আমার প্রথমে একটু ভয় লাগলো, পরে ভাবলাম হয়তো ওর চোখের ভুল। তারপর গোটা রাস্তা আমি ওর পেছন পেছন হাঁটলাম। খেয়াল করলাম মাঝে মধ্যে পেছনে তাকিয়ে ও কিছু একটা দেখছে। ঝিলের কাছে পৌঁছতে গিয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। তবুও আমরা ওই ঝিলের পাশে বেশ কিছুটা সময় কাটালাম। এর আগেও আমরা এসেছি, কিন্তু মোহনকে এমন অদ্ভুত আচরণ করতে এই প্রথম দেখলাম। সে যেন মনে মনে খুব ছটফট করছে, কিন্তু কোনো একটা কারণে মুখ ফুটে কিছুই বলতে পারছে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, মোহন, আরে তোর কি হয়েছে বলতো? সে কাঁপা কাঁপা গলায় বলল, কেউ আমাদের পিছু নিয়েছে, কেউ সে জঙ্গলটার ওখান থেকে আমাদের পিছু পিছু আসছে। তারপর তারপর কি হলো? তারপর যে কি হলো সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। মোহনকে সাথে করে বাড়ি নিয়ে যাচ্ছি, ফেরার পথে আবারও জঙ্গলটা পড়ল। মোহন দূর থেকে জঙ্গলটা দেখেই আমাকে বলল, ওখানে কেউ দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, কোথায় কোথায় কেউ দাঁড়িয়ে আছে? মোহন তারপর অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর আমিও একবার জঙ্গলের দিকে তাকালাম। সেখানে অন্ধকার ছাড়া আমার চোখে কিছুই পড়ল না। হঠাৎ আমার কেন যেন মনে হলো মোহন মিথ্যে বলছে না। আমি সে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম, যেন সে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকে খোঁজার চেষ্টা করছি। এমন ভাবে কতক্ষণ কেটে গেল আমি জানি না। আবার যখন হুঁশ ফিরল, ততক্ষণে মোহন আমার পাশে ছিল না।
এই জঙ্গলের অন্ধকারের দিকে তাকিয়ে আগের মতো সে আকর্ষণ আর অনুভব করলাম না। আমার অবচেতন মন আমাকে বলে দিল মোহনকে হয়তো আর পাওয়া যাবে না। হয়তো দুদিন পর তারও মৃতদেহ কোথাও না কোথাও পড়ে থাকতে দেখা যাবে। আমি আর দেরি না করে দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়ির লোককে সবটা জানাতেই তারাও ভয় পেয়ে যায়। পরদিন সকালে সবার মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন দিনের বেলায় খুঁজতে বেরোলো। মোহনের মৃতদেহ পাওয়া গেল সেই জঙ্গলটার কাছে। কতটা বীভৎসভাবে তার মৃত্যু হয়েছে তা তার মৃতদেহ দেখেই বোঝা গিয়েছে। আমি একবার সে মৃতদেহ দেখে ভয়ে ছুটে ঘরে পালিয়ে এসেছিলাম। এ বড়ই ভয়ানক নিশির ডাক। যাকে ডেকে নিয়ে যাবে তাকে বাঁচানোর সাধ্য কারো নেই। শুনেছি নিশি নাকি রাতের বেলায় ডাকে। রাতের বেলায় দরজা খুলে না বেরোলেই তো হলো। আচ্ছা, এই নিশির ডাকটা ঠিক কতক্ষণ ধরে চলে, তারপর বন্ধ হয়ে যায় কিভাবে? ভালো কথা বলেছেন ডাক্তারবাবু। কমসে কম 1 সপ্তাহ ধরে তো থাকে, তারপর হঠাৎ সে আবার চলে যায়। কিভাবে বোঝেন যে সে চলে যায়? সে ভারী অদ্ভুত কথা। প্রতিবার যখন সেই অভিশাপ এই গ্রাম থেকে উঠে যায় তখন একটা সংকেত অলৌকিকভাবে গ্রামের সবার কাছে পৌঁছে যায়। তখনই আমরা বুঝতে পারি যে সে অপশক্তি চলে গিয়েছে। ডাক্তারবাবু যে এই গল্পগুলো বিশ্বাস করছেন তা কিন্তু নয়, কিন্তু এই বৃষ্টির রাতে আরও একটি গল্প শুনতে পারলে মন্দ কি? তাই ডাক্তারবাবু আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা, নিশিকান্ত বাবুর মতো আপনারা কেউ কেউ ডাকের সম্মুখীন হয়েছেন? আমি তো 2 বার হয়েছি। প্রথমবার ছোটবেলায়, সে আমার ঠিক মনে নেই, কিন্তু পরের বারের কথা আমি মৃত্যু অবধি মনে রাখবো। হারাধন বাবু, আপনিও কি সেই নিশিকে নিজের চোখে দেখেছিলেন? কথাটা বলতে গিয়ে সামান্য সময়ের জন্য তার গলাটা আটকে গেল। ডাক্তারবাবু কেমন যেন একটা অস্বস্তি বোধ করল। তাহলে ঘটনাগুলো কি আসলেই সত্যি? না, আমি আমার বউকে টেনে নিয়ে যেতে দেখছি। এখন ডাক্তারবাবু কেমন যেন হালকা ভয় পেতে শুরু করলো। ডাক্তারবাবু গল্পগুলো শুনতে শুরু করেছিল শুধুমাত্র কৌতূহলের বশে। আসলে সে বুঝতে পারেনি এই ঘটনার গুরুত্ব কতখানি। হারাধনবাবু বলতে শুরু করলেন, তখন আমার বয়স কম। আমার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছে। আমি বড় হয়েছিলাম এই দূর সম্পর্কের এক কাকার কাছে। সেই কাকা আমার সাথে আমার বাড়িতেই থাকতো। কাকা খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। সে বলেছিল বিয়ে দিলেই নাকি আমার সংসারে মন বসবে। আসলে আমি ছিলাম একটু উড়নচণ্ডী প্রকৃতির। এক কাজ বেশি দিন করতে ভালো লাগে না। এখানে সেখানে ঘুরে বেড়াতাম, মাঝে মধ্যে বাড়িও ফিরতাম না। তাই কাকা জোর করে আমার বিয়ে দিলেন। কাকা ঠিকই বলেছিল, বউ আসার সাথে সাথে আমি কেমন যেন বদলে যেতে শুরু করলাম। আমার সুন্দরভাবে দিনগুলো কাটছিল। এর মধ্যে হঠাৎ একদিন কাকা সাপের কামড়ে মারা গেল। তার কিছুদিন পরে চলে এলো শ্রাবণ মাস। বৃষ্টিতে ঘরবন্দি হয়ে আসি। একদিন সন্ধ্যাবেলায় হালকা বৃষ্টির মধ্যে গ্রামের লোকজনদের সাথে কাজকর্মের ব্যাপারে কথা বলে বাড়িতে ফিরে খেয়ে দিয়ে ঘুমোনোর তোড়জোড় করছি। এমন সময় দেখি আমার বউ খোলা দরজা দিয়ে বাইরের দিকে যাচ্ছে। আমার তেমন কিছু সন্দেহ হয়নি। আমি ঘরে বসে তামাক খাচ্ছিলাম। অনেকটা সময় পার হয়ে গেল, বউ ফিরছে না। আমি ঘর ছেড়ে দাওয়ায় নেমে এলাম। তখনই দেখলাম বাড়ির পেছন দিকের মাঠ ধরে একটা কালো মূর্তি হেঁটে যাচ্ছে। আমি কয়েকবার দেখে বুঝতে পারলাম পিছনে যে যাচ্ছে সে আর কেউ নয়, আমার বউ। কিন্তু তার আগে ওটা কে যাচ্ছে, আর পিছু পিছু সে যাচ্ছেই বা কেন? অনেকদিন আগে বাবা মায়ের মুখে নিশির ডাকের কথা শুনেছিলাম।
আজ হঠাৎ তাদের বলা কথাগুলোই মনে পড়ে গেল। আমি প্রাণপণে চিৎকার করতে করতে সেই জমির আলের উপর উঠলাম। বউয়ের নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু সে যেন কিছুই শুনতে পায় না। যে জমির আলে দিনের বেলায় কত কত হেঁটে গিয়েছি, সেই জমির আল আজ রাতে যেন বহু দূর মনে হতে লাগলো। যতই ছুটে যাই না কেন, বউয়ের কাজ পর্যন্ত আর পৌঁছতে পারি না। অথচ আমি দৌড়াচ্ছি আর তারা হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা বাতাস প্রবাহিত হতে লাগলো। বাতাসে কেমন যেন মিহি গন্ধ ছড়িয়ে পড়লো। আমি বেহুশ হয়ে গেলাম। এক সময় যখন হুঁশ ফিরল, দেখি আমি জিমির আলের উপর পড়ে আছি। জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম না আমি এখানে কিভাবে এলাম। তারপর যখন মনে পড়লো, তাড়াতাড়ি উঠে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু না, কোথাও কেউ নেই। গোটা রাত আমি এদিক সেদিক ছুটোছুটি করে আমার বউকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সব কিছুই বৃথা। মানে বলছিলাম কি, মৃতদেহটা কি খুঁজে পেয়েছিলেন? তারপর পরের দিন সকালে যখন গ্রামের লোক নিয়ে গোটা মাঠটা খুঁজি, তখনও কিছু পাওয়া যায়নি। তবে পাওয়া যায় তার পরের দিন সকালে। দুটো চোখ বিস্ফারিত, মুখের পাশ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। এই ঘটনার পর অনেকেই আমাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু আমি তার বাঁধন ছেড়ে নিজেকে আর অন্য কোথাও বাঁধতে পারিনি। দুটো গল্প শোনার পর ডাক্তারের মনেও সন্দেহ দানা বাঁধতে লাগলো। ব্যাপারগুলো যদি সত্যি হয়, তাহলে পুরোহিত যে বলল সে আবার এসেছে, তাহলে কি সেই নিশির কথাই বোঝাতে চেয়েছেন তিনি? ডাক্তারবাবু আর থাকতে না পেরে জিজ্ঞেস করলেন, আপনি যে হন্তদন্ত হয়ে বললেন তাকে আবার দেখা গিয়েছে, আপনি কি সেই নিশির কথাই বলছিলেন? পুরোহিত মশাই মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিল। একটু পর বলল, ডাক্তারবাবু, আমি জানি আপনি শহরের লোক, এসব বিশ্বাস করেন না, কিন্তু এসব বাস্তবেই ঘটে। আজ তো শুনলেন রামুগোয়ালা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখবেন ঠিক কাল কিংবা পরশু তাকে পাওয়া যাবে। গল্পের আসর প্রায় শেষ। বৃষ্টিও এখন পুরোপুরি থেমে গিয়েছে। গ্রাম প্রধান নিশিকান্ত বাবু সবাইকে বললেন তার বাড়িতেই আজকে সবাইকে থেকে যেতে, কিন্তু কেউই নিজের বাড়ি, বউ, ছেলে মেয়ে ছেড়ে থাকতে চাচ্ছে না। পথে হাঁটতে হাঁটতে হারাদন বললেন, এই কদিন আর বাড়ি থেকে বেরিও না তোমরা। আবার সেই সংকেতটা পেলে না হয় আড্ডা দেওয়া যাবে। দিনের আলো থাকতে থাকতে কাজ সেরে ঘরে চলে আসবে, কেমন? মরার নিশি যে কবে যাবে? এখন আর এসব বলার দরকার নেই, কাল সকালে আবার দেখা হবে। ঘটনাগুলো শুনে যা বোঝা গেল, কাউকে একা পেলেই সে আক্রমণ করে। আচ্ছা, আমি যদি গ্রাম থেকে যাওয়ার চেষ্টা করি, তাহলে কি সে আমাকে আক্রমণ করবে? তা তো ঠিক বলতে পারবো না, তবে এই সময় গ্রাম থেকে না যাওয়াই ভালো। এরই মধ্যে তারা এসে দাঁড়ালো গ্রামের স্কুল বাড়ির সামনে। ডাক্তারবাবু স্কুল বাড়িতেই থাকার জায়গা পেয়েছেন। হারাদনের বাড়িটা এখান থেকে কিছুটা দূরে। হারাদন তার বাড়ির দিকে এগিয়ে গেল। ভয় তার একদমই নেই। তার আর এখন হারাবাড়ি বা কি আছে? কিন্তু আজ পুরোহিত মশাই যে বলল তাকে আবার দেখা গিয়েছে, সেজন্যই তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। কিভাবে সে তার বউকে হারিয়েছিল। এমন সময় সে উঠোনে কাউকে দেখতে পায়। আশ্চর্য, এমন সময় কে দাঁড়িয়ে থাকবে? কিন্তু অন্ধকারে কে দাঁড়িয়ে আছে তার অভয়ব দেখে বোঝা যায় না সে আসলে কে, নারী না পুরুষ। শুধুমাত্র এতটুকু বোঝা যাচ্ছে যে সেখানে কেউ একজন রয়েছে। হারাদন একবার গলা তুলে বলল, কে কে ওখানে? কে দাঁড়িয়ে? কোনো উত্তর এলো না। শুধু উঠোনে দাঁড়িয়ে থাকা অবয়বটা আস্তে আস্তে বাড়ির পেছনের দিকটাই যেতে লাগলো। হারাদন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই ছায়ামূর্তির পিছু নিল। একবারও তার নিশির কথা মনে পড়ল না। মনে পড়লে হয়তো হারাদন এই ছায়ার পিছনে আর আগে একবার হলেও ভাবত,
কে এই ছায়ামূর্তি? এই কথা জানার প্রবল ইচ্ছে হারাদনের মন প্রাণ স্থির করে তুলেছে। সে কিসের যেন এক অপার্থিব মোহগ্রস্ত হয়ে ছায়ামূর্তির পিছু পিছু যেতে লাগলো। একসময় ছায়ামূর্তি আর হারাদনকে চাষের জমির উত্তর দিকে দেখা গেল। একসময় চাষের জমি শেষ হয়ে গেল। জঙ্গলের সামনে এসে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে গিয়েছে হারাদন। সে এতক্ষণে যেন সম্বিত ফিরে পেল। এতক্ষণে সে উপলব্ধি করতে পারল জমাট বাঁধা অন্ধকার জঙ্গলের সামনে সে দাঁড়িয়ে আছে। তারপর তার মনে পড়ল সে একটা ছায়ামূর্তিকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু এখানে কিভাবে এলো সেই স্মৃতি তার মাথাতে নেই। বাড়ি ফেরার জন্য পেছনে চাইতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে বিভৎস একটা কালো ছায়া। সে ছায়া এসে যেন তাকে এই জগৎ থেকে আলাদা করে ফেলেছে। দুটো লাল চোখ ভাটার মতো জ্বলছে। হারাদন বুঝতে পারল এই সেই অশরীরী। কিন্তু আর কিছু ভাবার আগেই হঠাৎ সে কালো জমাট বাঁধা অন্ধকার তার উপর আঁচড়ে পড়ল। মাটিতে পড়ার আগে হারাদনের বিস্ফারিত চোখে সবকিছু শুধুমাত্র চেয়ে রইল। পরদিন সকালে হারাদনের মরদেহ উদ্ধার করা হয়। গ্রামবাসীরা সকলে মিলে তার শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে নিয়ে যায়। নিশিকান্ত বাবু চিতায় আগুন দিলেন। আগুনের লেলিহান শিখা ধকধক করে জ্বলে উঠেছে। কালো ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে উড়ে যাচ্ছে আকাশের দিকে। নিশিকান্ত বাবুর চোখে জল টলমল করছে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিকে। হারাদনের মৃত্যুর মাধ্যমে এবারের মতো নিশির হাত থেকে বেঁচে যায় গ্রামবাসী।